সাবেক যে মাননীয় শিক্ষা উপদেষ্টা ছিলেন তিনি আমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের মেডিকেল ভাতা, আমাদের বাড়ি ভাড়া এগুলো বাড়ানো হবে। তো এরই উদ্দেশ্যে আমরা আগামী বাজেটের কথা আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। তো বাজেট ঘোষণার পরে যে টাকাটা বরাদ্দ হয়েছে সেখানে আমাদের বাড়ি ভাড়া, আমাদের চিকিৎসা ভাতা সেগুলোর কোনো কিছুই তারা রাখেনি। সেজন্য আবারও আমাদের শিক্ষকদের রাজপথে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কিন্তু কিছুদিন পরপরই এই যে প্ররোচনা আমাদের সাথে, এই যে প্রতারণা, এর জবাবদিহি আমরা চাই। কেন আজকে আমরা শিক্ষার জাতির কারিগর হয়ে আজকে কেন আমরা রাস্তায় দাঁড়াবো? কেন আমাদের অধিকার এভাবে চাইতে হবে? কেন 10টা মানুষ জানতে পারবে যে একটা শিক্ষকের বেতন কত, তারা কিভাবে কষ্টে জীবনযাপন করছে? আমার সারা জীবনের অর্জিত টাকা 10% কর্তন নিয়ে আজকে একজন লুটপাট করে চলে গেল, সেটা কোনো ধরনের প্রতিবাদ হলো না। আমি জানতে চাই কেন এই ধরনের প্রতারণা প্ররোচনা এই শিক্ষকের সাথে হচ্ছে? আজকে যে শিক্ষককে সকলের সামনে আমরা তুলে ধরবো যে এটা একটা মহান পেশা, কিন্তু কোথায় সেই মহান পেশা? আজকে আমাকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। আমার সন্তানরা, সন্তান সমাজ যাদেরকে আমরা মানুষ করেছি, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। কেন? আজকে আমরা এটার জবাব চাই। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে এসেছি। আমি অনেক দূর থেকে এসেছি, ছাতক সুনামগঞ্জ থেকে। আমি আমার পরিবার নিয়ে এখানে থাকি, কিন্তু অত্যন্ত কষ্টে জীবনযাপন করি। আমি নিজের চোখে দেখেছি প্রত্যন্ত স্কুলগুলোতে যেখানে দুর্গম পথ, শিক্ষকরা যেতে পারে না। আজকে সেই শিক্ষকতার যদি মান ভালো হতো, তাদের জীবনযাপন যদি মান ভালো হতো, জীবন মানের সেই গ্যারান্টি থাকতো, তাহলে তারা আজকে এই মহান পেশাকে মহান মনে করে এই পেশায় আসতো। তার এই প্রত্যেকটা স্কুলগুলোতে আজকে এখনো চোখে যদি আপনারা দেখতে পান যে শিক্ষক শূন্যতা আছে। পাঁচটা 6টা স্কুল দিয়ে এত বড় প্যাটার্ন, যেখানে 18 জন শিক্ষকের প্যাটার্ন আমাদের হাই স্কুল লেভেলে, সেখানে 5 জন শিক্ষক কিভাবে একটা স্কুল চালায়? আজকে যদি এই মহান পেশায় জীবনমান আমাদের ভালো হতো, তাহলে তো আমরা অবশ্যই উৎসাহ নিয়ে এই পেশায় আসতাম। কিন্তু আজকে 2 পা এগুলি আমরা 3 পা পিছিয়ে আসি এই শিক্ষকতা পেশার জন্য। কিসের জন্য আজকে আমাদের এই গ্লানি, এই বৈষম্য? আমাদের 53 বছর হয়েছে এই স্বাধীনতার, কিন্তু আমরা এখনো পিছনে পড়ে আছি। তাহলে তো আমাদের উপনিবেশবাদী ভালো ছিল, আমরা অন্যদের পাকিস্তানের আন্ডারে চলে যেতাম, সেটাও ভালো ছিল। নিজের মনকে আমরা বুঝ দিতে পারতাম যে না, আমরা অন্যের আয়ত্তে আছি, তাদের হাতের পুতুল আমরা। কিন্তু এখন তো আমরা হাতের পুতুল না। এই 53 বছরেও কেন আমি এখনো বৈষম্যে ভুগবো? কেন এই দেশে একই ধরনের মানুষ থাকতে, একই শিক্ষা ব্যবস্থা থাকতে আমাদের কাছে 2 ধরনের বৈষম্য? আমরা এই বৈষম্য মানতে চাই না। আমরা চাই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আজকে যদি আমাদের রাজপথ থেকে ফিরে যেতে হয়, আমরা আগামীতে অভিভাবক, আমাদের ছাত্র সমাজ সবাইকে নিয়ে আমরা নামবো রাজপথে। এই কথা আমরা শিক্ষা উপদেষ্টাকে বলতে চাই। প্রত্যেক সরকারের প্রত্যেকটা লোক, শিক্ষা উপদেষ্টা যে ছিলেন, যিনি পদত্যাগ করেছেন, তার অনেক প্রতিশ্রুতি আমাদের কাছে ছিল। তিনি যে 2টা প্রতিশ্রুতি করেছিলেন, এর মধ্যে আমাদের একটা প্রতিশ্রুতি করে আমাদের 50% বোনাস করেছে 25% থেকে। কিন্তু আরেকটা প্রতিশ্রুতি ছিল যে এই বাজেটে আমাদের বাড়ি ভাড়া এবং আমাদের চিকিৎসা ভাতা সেগুলো বাড়ানো হবে। কিন্তু তারা আমাদেরকে এই বাজেটে যেই বরাদ্দ হয়েছে, সে বরাদ্দ থেকে তারা আমাদেরকে এখন দিতে নারাজ। তারা এখন আমাদের শিক্ষকদেরকে কি করবেন? ট্রেনিং দিবে। ট্রেনিং দিয়ে লুটপাট করবেন। আমরা ট্রেনিং চাই না। ট্রেনিং আপনি তখনই দিবেন যখন আপনি শিক্ষকের জীবনমান ভালো করবেন। তখন আমি নিজেও প্রস্তুত। আমি শিক্ষক হিসেবে আমাকে আপনি যতটা ট্রেনিং দিবেন, আমি সেই শিক্ষা নিতে প্রস্তুত। আমার সেই শিক্ষাকে আমি প্রয়োগ করবো আমার ছাত্রছাত্রীদের উপর। আমরা তো সেখানে দ্বিমত জানাচ্ছি না, কিন্তু আমাদের যে যতটুকু প্রাপ্য ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি পূরণ করে আপনি আমাদেরকে ট্রেনিং দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কেন এই রাস্তায় দাঁড়াতে হচ্ছে বারবার? এই প্রশ্নটা আমার আমি জানতে চাই, কেন আমরা দাঁড়াবো? ধন্যবাদ। এই 13 আগস্ট আজকে আমরা উপস্থিত হয়েছি। এর আগে আমরা 22 দিন টানা কর্মসূচি দিয়েছিলাম এই জায়গায়। আমাদেরকে তারা প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনিও আমাদেরকে শিক্ষা ভাতা এবং বাড়ি ভাড়া, অন্যান্য ভাতা সবগুলো দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি যখন অন্য উপদেষ্টার মধ্যে চলে গেলেন, তখন আবার এক কুচক্রী মহল এটাকে বাতিল করতে চাচ্ছে। আমাদেরকে বৈষম্য করে রাখছে, বছরের পর বছর, যুগ যুগ ধরে বৈষম্য করে রাখছে। এই বাংলার ঠিকানায় বৈষম্যের ঠাঁই নাই। আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাই আমরা আবার এসেছি। এখন বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে প্রায় অধিকাংশ শিক্ষক এখানে অবস্থান করছেন। সবারই একই দাবি, জাতীয়করণ। যেভাবে হোক এই জাতীয়করণ করতে হবে। এজন্য আমি মনে করি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি যেন আমাদের এই দাবি মেনে নেয়
এই খবরের আশায় আমরা এখনো প্রত্যাশা করতেছি। আমরা আশা করি তিনি মেনে নেবেন। আপনারা একটু ভেবে দেখুন, একটা শিক্ষকের 500 টাকা মেডিকেল ভাতা, 1000 টাকা বাড়ি ভাড়া, আর মাত্র কর্মচারীদের 8200 টাকা বেতন। আপনারা কি বুঝতে পেরেছেন? 100 কেজি চালের মূল্য 9000 টাকা। তেল, নুন, ঝাল, পেঁয়াজ, মাছ আর গোস্ত তো বাদই দিলাম, আপনারা এখনো পর্যন্ত দেশ ঘোষণা দিয়েছেন বৈষম্যহীন বাংলাদেশ। তাহলে শিক্ষকদের এই বৈষম্য কিভাবে দূর করবেন? আমরা বলবো 1973 সাল থেকে এই বৈষম্য হয়ে আসছে। আজকে আমরা সুযোগ পেয়েছি এই বৈষম্য দূর করার। আপনারা আসুন, আমাদের বৈষম্য দূর করুন। আমরা এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে মানুষ করার জন্য আপনাদেরকে বলবো, একটা ছেলেকে ভর্তি করতে 10 থেকে 15,000 টাকা লাগে। বেসরকারি কোনো ইউনিভার্সিটিতে শিক্ষকদের ছেলে মেয়েদের পড়াতে পারে না। নর্মাল জায়গায় পড়াতে গেলেও 15 থেকে 20,000 টাকা লাগে। সংগ্রামী উপদেষ্টা মণ্ডলী, আপনারা আসুন, যেমনটি বৈষম্যহীন বাংলাদেশ গড়েছেন, তেমনি শিক্ষকদের বৈষম্য দূর করুন। আপনারা বলেন শিক্ষা গুরুর শির, চির উন্নতম মশির। আমি বলবো, শিক্ষক যদি শিক্ষা গুরুর শির হয়ে থাকে, আর আপনারা যদি ছাত্র হয়ে থাকেন, আপনারা আর কতদিন আমাদেরকে এই ভোগান্তি দেবেন? আপনারা আমাদেরই সন্তান, আপনারা আমাদের সন্তান। আপনাদেরকে বুঝতে হবে, আমার শিক্ষকরা আজকে এই প্রেস ক্লাবে রাহাজানি করছে। আপনারা যদি সেটাই বুঝে থাকেন, তাহলে আসুন, এখানে এসে ঘোষণা দিন, একটা মানসম্মত বেতনের স্কেলের ঘোষণা দিন শিক্ষকদের জন্য। আজকে আমরা পরিচয় দিতে পারিনি আমাদের বেতন কত। আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে জিজ্ঞাসা করে, বাবা আমার স্কুলের বেতন দিতে হবে। আমরা কিন্তু নীরবে কুণ্ঠ হয়ে কাঁদে কাঁদে কাউকে অনুভব করতে দেই না। আমরা কোনো জায়গায় প্রকাশ করতে পারি না, আমাদের সন্তানদেরকে আমরা বোঝাতে পারি না। আপনারা যদি এই বৈষম্য দূর না করেন, তাহলে শিক্ষক সমাজ একেবারেই ধুলোর সাথে মিশে যাবে। সংগ্রামী উপদেষ্টা মণ্ডলী, আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি, আপনার ভিতরে অনেক কিছু আছে। আপনি এই ভাবনাটা আমাদের জন্য ভেবে যান। 1973 সাল থেকে 25 সাল পর্যন্ত যারা এসেছে, এখনো পর্যন্ত এটাকে শস্য সমাধান করতে পারেনি। আমরা একটা গল্পে বলতে চাই, আমাদেরকে এমন ভাবে মেরে রাখা হয়েছে, একটা সিগারেটের কাঠি যদি 12 বার ওজন করা হয়, তাহলে কত হাজার কাঠি হবে, এটা কিন্তু কখনো ভেবে দেখিনি। আমাদের বৈষম্যতা এতটাই নিচে যে আমাদের নুন আনতে পান্তা ফুরায়। আমরা শুধু চালের দামটুকুনো পেয়ে থাকি না, আমরা মাছ গোস্ত সব কিছুর কথা বাদই দিলাম। সংগ্রামী উপদেষ্টা মণ্ডলী, আপনারা যদি এই সময় এসে যদি আমাদেরকে এই দাবি পূরণ না করেন, তাহলে আর কখনোই মনে হয় সম্ভব হবে কিনা
আমার জানা নেই। আজকে বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। আজকে বৈষম্যহীন বাংলাদেশে যদি বৈষম্য থেকে যায় তাহলে তো কথাটা অন্যরকম হয়ে যায়। আমি উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো, আপনারা যে বৈষম্য দূর করার চেষ্টা করেছেন, আপনাদের সারেদের বৈষম্য দূর করেন, তাহলে জাতি দূর হবে, আপনারা দূর হবেন, আপনাদের মানুষ দিয়ে তো দূর হবে। সোনার বাংলার মানুষ তোরা মিশে কেন ভাবিস ভাই, এমন সোনার নাই রে, এমন সোনার দেশ তো নাই, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। 500 টাকা মেডিকেল ভাতা, 500 টাকা মেডিকেল ভাতা, ডাক্তার নাই 1000, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। 1000 টাকা বাড়ি ভাড়া, বস্তি ভাড়া 10,000, এমন সোনার দেশ তো নাই, এমন সোনার দেশ তো নাই। কি বলিব দেশের কথা বলিও গো ভাই, সেই জন্য দু চার কথাই আমি বলতে চাই, সেই জন্য দু চার কথাই আমি বলতে চাই। নদী মাতৃক বাংলাদেশে রূপালী ইলিশ হয়, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। কি বলিব দেশের কথা বলিও গো ভাই, সেই জন্য দু চার কথাই আমায় বলতে হয়। একটা ইলিশ বেচলে পারে একটা সারের বেতন হয়, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। কি বলিব দেশের কথা বলিও গো ভাই, সেই জন্য দু চার কথাই আমায় বলতে হয়। ফুলপানরা পাঞ্জাবি গায়ে মেয়ের মতন চুল মাথায়, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। বর্ষাকালে ডুবা নালায় ছড়িয়ে চারি ঠ্যাং, মনের সুখে গাইছে ওরা বাংলার কুলা ব্যাং। ব্যাং ধরারা আইছে এবার, আপনার শিক্ষক আইছে এবার, এবার উপদেষ্টা জীবন চাই, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। আপনার শিক্ষক আইছে এবার, আপনার শিক্ষক আইছে এবার, এবার উপদেষ্টা জীবন চাই, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। কি বলিব দেশের কথা বলিও গো ভাই, সেই জন্য দু চার কথাই আমায় বলতে হয়। বৈষম্য এই বাংলাদেশে বৈষম্য থাকা যায়, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। আপনার শিক্ষক আইছে এবার, আপনার শিক্ষক আইছে এবার, এবার আপনি করবেন কি, আপনার সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই। সোনার বাংলার মানুষ তোরা মিশে কেন ভাবিস ভাই, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই, এমন সোনার দেশ তো নাই রে, এমন সোনার দেশ তো নাই।